এই সিলডাপে, এই রুমে, এই হলে বহু সংলাপে অংশগ্রহণ করেছি, অন্য অন্য হ্যাট পরে, সিভিল সোসাইটির একজন হয়ে। সুতরাং সংলাপ একটি চলমান প্রক্রিয়া, আলাপ আলোচনার, জনগণের জন আকাঙ্ক্ষা প্রকাশ পাওয়ার একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে 7 কোটি 17 কোটি মানুষের কণ্ঠস্বর ভেসে উঠবে, শোনা যাবে, এবং সব মিলে আমি বলি যে এটা একটা সেতারের মতো। 16টা তার থাকে, আরও যারা পারদর্শী তারা 18টা ব্যবহার করে থাকে। যে এই কণ্ঠস্বরগুলি হচ্ছে একটি সেতারের মতো, এবং এক একটা তার এক এক রকমের, কোনোটা মোটা, কোনোটা চিকন, প্রত্যেকটি থেকে আলাদা আলাদা শব্দ আসে, কিন্তু শেষে আসে কি একটা সুরের লহরী, রবিশঙ্কর। সুতরাং জন আকাঙ্ক্ষা সবসময় শুনতে হয়, একটা গান শোনা যায়, একটা ঐকতান শোনা যায়। এখানে দ্বিমত থাকবে, ত্রিমত থাকবে, বিভিন্ন মতামত থাকবে, আলটিমেটলি আমরা এক জায়গায় উপস্থিত হব। আমরা চাচ্ছি কি একটা সংস্কার চাচ্ছি। কোন অঙ্গনে? স্থানীয় সরকার অঙ্গনে। স্থানীয় সরকারের মোটা দাগের কাঠামো হচ্ছে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, 5টা। আমরা যদি স্থানীয় সরকারের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সচেতন স্থানীয় সরকারের ব্যাপারে বাংলাদেশের মানুষ, বাঙালিরা। সম্ভবত তারিখ হয়তো ভুল হতে পারে, তোমার পরবর্তীকালে এগুলো ঠিক করে নিও। তবে ডিস্ট্রিক্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, আমি তারিখটা ঠিক, সালটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এটা 30ও হতে পারে, 61ও হতে পারে, একটু চেক করে দেখো, আমাদের বাংলাদেশ কোডে এটা পাবে। তারপরে যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটাও কিন্তু এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে অত্যন্ত পুরনো একটি প্রতিষ্ঠান। আর একটা ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট, 1881 বা 85 এরকম হবে। তো তাহলে আমরা দেখছি যে এই অঞ্চলে স্থানীয় সরকার 100 বছরেরও বেশি ধরে চলমান আছে বিভিন্ন কাঠামোতে। তাহলে প্রশ্ন যে এত বছর হয়ে যাওয়ার পরেও কেন আমাদের এই কাঠামো, আমরা যদি সচরাচর তুলনা করি সুইজারল্যান্ডের সঙ্গে, ক্যান্টনের সঙ্গে, ওদের মতো হচ্ছে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে বাধাটা কোথায়। প্রাসঙ্গিকভাবে এসে যে নির্বাচন নাকি প্রাসঙ্গিকভাবে এসে আমি দ্বিমত পোষণ করি, ওইটা হলো ফান্ডামেন্টাল। নির্বাচন, আমাদের যে সংবিধান বর্তমানে আছে, সেই সংবিধানে যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা আরম্ভ হয়েছে and whereas an election was held in the year 1970 দিয়ে আরম্ভ হলো। তারপরে and whereas বলে এই নির্বাচনের কথা বলা হয়েছে, জনপ্রতিনিধির কথা বলা হয়েছে। তাহলে আমাদের সংবিধানের জন্মই হচ্ছে, আমাদের রাষ্ট্রের জন্মই হচ্ছে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিকে তাদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণে। হ্যাঁ, ও পাওয়া গেছে ডিস্ট্রিক্ট অ্যাক্ট 1936, ও সরি 1836। তো তাহলে দেখছেন যে জেলা একটা কত পুরনো কাঠামো। আমি কি এক কথায় আজকে সেমিনারে আলোচনা হলো এটাকে বাদ দিয়ে দিতে পারি না। তাহলে কত বছর হলো? 1861, 1961, 150 বছর হয়ে গেল এই জেলাটা আছে। তারপরে লোকাল সেলফ গভর্নমেন্টের ইউনিট কী ছিল সেটা দেখলেও দেখা যাবে যে সেখানে ইউনিটটা কী ছিল। ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল, আমরা জানি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমাদের রাষ্ট্রের জন্মই হচ্ছে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের
দায়িত্ব অর্পণ না করার কারণে। এখন আবার প্রশ্ন উঠেছে যে যে সংবিধান রচিত হয়েছিল 1972 সালে, কারা করেছিলেন? 1970 সালে দুটো বডির জন্য নির্বাচন হয়েছিল, ন্যাশনাল অ্যাসেম্বলি আর একটা হচ্ছে লোকাল অ্যাসেম্বলি। এই তাদের সকলকে নিয়ে 400 সামথিং নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, তারা এই সংবিধান রচনা করলেন। প্রশ্ন হলো যে তারা কোন আইনের আওতায় নির্বাচিত হয়েছিলেন? তারা পাকিস্তানের LFO, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার অর্ডিন্যান্স আওতায় নির্বাচিত হয়েছিলেন। মৌলিক একটা প্রশ্ন ইদানিং উঠেছে, কারণ এই যে গণ আন্দোলন, তাকে আখ্যায়িত আমরা করছি দ্বিতীয় স্বাধীনতা, তাহলে আমাদের অর্জন করতে হবে সার্বভৌমত্ব। এই দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গেই চলে আসছে আপনার যে এখানে কি সেকেন্ড রিপাবলিক হবে, নাকি প্রথম আমাদের যে সংবিধান যেটি আছে বর্তমানে, সেই সংবিধানের মধ্যে আমরা সংস্কার এনে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো তুলে দেব যে যেখানে একজনের হাতে কুক্ষিগত ক্ষমতা থাকবে না, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক পলিটিক্যাল সায়েন্সে যারা তারা এগুলো নিয়ে চর্চা করেছে যে ব্যালেন্স অফ পাওয়ার কীভাবে হবে। তাহলে একটা পর্যায়ে কিন্তু এই যে সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তার সামনে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমাদের আমাদের যে সংবিধান, বর্তমানে যে সংবিধানের আওতায় এই সরকার চলছে, তার জন্ম নিয়েও প্রশ্ন উঠেছে ফর দ্য ফার্স্ট টাইম। থিওরিটিক্যালি আলাপ আলোচনা হয়েছে, আদালতে যখন সংবিধান সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা হয়েছে, বিভিন্ন সময় আমি এই আসপেক্টটা তুলে ধরেছি যে ইলেকশন রিলেটেড যখন কোনো ইস্যু এসছে, তখন যে ইলেকশন ইজ দি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। তাহলে ওই একটা প্রশ্ন, সংবিধান পুনর্গঠন মানে পুনর্লিখিত হবে অথবা সেটি সংস্কার করা হবে, এই আলোচনা কমিশনে চলবে সেখানে। তাহলে মূল কথা যেটা আমি যেতে চেয়েছিলাম যে নির্বাচনটা প্রাসঙ্গিক নয়, এটা মৌলিক। নির্বাচন কি করে? প্রতিনিধি নির্বাচিত করে। তাহলে এই যে প্রস্তাব, যে আলোচনা এখন হচ্ছে, যে প্রত্যাশা যেটা হচ্ছে এই ইন্টারিম সরকারের কাছে, এই ইন্টারিম সরকার কিন্তু কোনো রুটিন 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার আগে যে সরকার হতো দুটি নির্বাচনের মাঝে, কেয়ারটেকার গভর্নমেন্ট। আমার সৌভাগ্য হয়েছিল 2000 বা দায়িত্ব এসে পড়েছিল 2008 সালে আইন এবং ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়। একটি কমিশন হয়েছিল। কমিশন ওই আপনার স্থানীয় সরকার কমিশন হয়েছিল এবং স্থানীয় সরকার কমিশন আওতায় বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলি করা হয়েছিল। সেই কমিশন কি আছে? নেই। বাতিল করলো কে? নির্বাচিত সরকার। আপনাদের এই ভোটে নির্বাচিত সরকার এই কমিশন বাতিল করেছে। সে একই দাবি বা প্রত্যাশা আজকে আবার 2024 সালে উঠছে। ইন্টারিম সরকার আমরা করে দিলাম একটা কমিশন, থাকবে? তার গ্যারান্টি আছে? থাকবে না। তো তাহলে এই প্রত্যাশা আপনার করতে হবে নির্বাচিত সরকারের কাছে। আমি যেহেতু আইনমন্ত্রী ছিলাম, এখন যে দাবিটা এখন উঠেছে জোরালোভাবে মাজদার হোসেনের পরে, যে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, আমি অর্ডিন্যান্স রেডি করেছিলাম। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট থাকার জন্য আমি অর্ডিন্যান্স রেডি করেছিলাম, তা আমার মুখ দেখেনি। তো তাহলে সেই একই প্রশ্ন এখন করে দেওয়া হলো, আগামীতে থাকবে? সেটা নির্ভর করছে আগামী নির্বাচিত প্রতিনিধির উপরে। আপনি কাকে নির্বাচিত করবেন তার উপরে নির্ভর করছে। তাদের কাছে আপনি দাবি দাওয়াটা পেশ করেন, কমিটমেন্ট নেন যে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা
আমরা হয়তো একটা কাঠামো করে দিয়ে যেতে পারি, যেমন 2008 সালেও কাঠামো করে দেওয়া হয়েছিল, আছে নেই। এরপরে আরও ছিল যে জাজেস অ্যাপয়েন্টমেন্ট, বিচারকের উচ্চ আদালতে বিচারকের অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, অ্যাডভোকেট অ্যাডহক জাজেস। অ্যাপিলেট সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে প্রথমে 2 বছরের জন্য অ্যাডহক জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, পরবর্তীকালে তার পারফরমেন্স দেখে তাকে কনফার্ম করা হয় এবং পরবর্তীকালে উনি থেকে যান টিল রিটায়ারমেন্ট। সেখানে আজ পর্যন্ত কোনো প্রক্রিয়া ছিল না যে এই প্রসেসে, সব জায়গায় তো হয়, যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসেন, বিসিএস পরীক্ষা দিয়ে আসেন, পাবলিক সার্ভিস কমিশনের সামনে উপস্থিত হন, তার মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, প্রবেশন থাকেন, তারপরে প্রথম দায়িত্ব পান এসি ল্যান্ড হিসাবে, সে ইন্ডিপেন্ডেন্ট একটা রেসপন্সিবিলিটি পাওয়া হয়, তাদেরও ট্রেনিং হয়। সেই ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে আমি 2 দিন বা 3 দিন আগে গিয়েছিলাম। তো তাহলে এখন প্রশ্ন যে বিচারক নিয়োগের তো কোনো প্রক্রিয়া নেই। 2008 সালে সেটা আমি করেছিলাম যে ফর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন, বোধহয় অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। 9 জন সেখানে ছিলেন, 6 জন বিচারক, 3 জন অ্যাপিলেট ডিভিশনের, 3 জন হাইকোর্ট ডিভিশনের, আর আমরা 3 জন ছিলাম সহায়ক ভূমিকা হিসাবে, ফ্যাসিলিটেটর হিসাবে, বারের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল আর আইনমন্ত্রী। তাহলে 9 জনে 6 জন মিলে বিচারকরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 4 জনের। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড টিল টুডে দ্যাট ইজ দ্য লাস্ট। এরপরে ওই কমিশন ভেঙে দেওয়া হয়, আবার সেই ফিরে যায় আমরা পুরনো পদ্ধতিতে। আমার চেনা পরিচিত, যাকে আমার পছন্দ, যে আমার কথা শুনবে, এই ধরনের আমরা বিচার বিভাগ পেয়েছি। সেই জন্য এখন একটা বড় দাবি এসছে যে বিচার বিভাগেও সংস্কারের প্রয়োজন, একেবারে মাথার থেকে পা পর্যন্ত। যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে সেটা স্বচ্ছ কিনা, হাইকোর্টে যে বিচারক প্রক্রিয়া হয়েছে সেটি স্বচ্ছ কিনা, এবং পরবর্তীতে অ্যাপিল ডিভিশনেও যে বিচারক নিয়োগ হয়েছেন সেগুলি স্বচ্ছ কিনা। এখন এই স্বচ্ছ করার দায়িত্ব কি ইন্টারিম গভর্নমেন্টের? না। যারা 5 বছরের জন্য এই পার্লামেন্টে থাকবেন, আইন প্রণয়ন করবেন, তাদের হাতে। সুতরাং জোরালো দাবি তাদের কাছে হতে হবে। আর নির্বাচিত হচ্ছেন কোথা থেকে? বিভিন্ন আমাদের যে সিস্টেম, রাজনৈতিক দলের মাধ্যমে এই নির্বাচনগুলো হচ্ছে, পলিটিক্যাল পার্টিজের মাধ্যমে নির্বাচনগুলো হচ্ছে। আমাদের সংবিধানের মধ্যেই কিন্তু আছে পলিটিক্যাল পার্টির উপস্থিতি, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। তাহলে রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের বা আমাদের সকলকেও, আই বিলং টু দ্য সিভিল সোসাইটি, আমি আজকে এখানে আছি, কালকে যদি আমি না থাকি, আই গো ব্যাক টু মাই প্র্যাকটিস অ্যান্ড গো ব্যাক টু মাই সিভিল সোসাইটি। এখন খুব পরিচিত মুখ নোমান, সেও আমার অ্যাসোসিয়েটই, আমার চেম্বারেরই। আদিলুর রহমান, সেও আমার জুনিয়র অ্যাসোসিয়েট, এবং অধিকার আমরা একসঙ্গে প্রতিষ্ঠা করেছি। তো সুতরাং আই বিলং টু দ্য সিভিল সোসাইটি, আই ডু নট বিলং টু দিস চেয়ার। ঘটনা নিয়ে আসে, আপনারা দায়িত্ব দেন বলে এখানে এসেছি। তাহলে এই দাবি দাওয়াগুলো আমাদের প্রেজেন্ট করতে হবে টু দ্য বিফোর দি পলিটিক্যাল পার্টিস। আর সাংবাদিক বন্ধুদের আমি বলবো যে একটি শব্দের এদিক সেদিক করে কিন্তু একটা জিনিসকে, একটা সুন্দর জিনিসকে অসুন্দর করে তোলা যায়। রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের, আমাদের সকলেরই, মানে আপনাদের, যেহেতু এখন আমি এই মুহূর্তে একটু বাইরে আছি, মানে ফেন্সে আছি, যে কোনো সময় আবার ঢুকবো, যে আলাপ আলোচনা হবে, এটা করতে হবে তাদের আলোচনা। তাদের কাছ থেকে নিতে হবে যে আপনি যে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার 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 রোড ম্যাপ কী, আপনি কী রোড ম্যাপে করবেন। স্থানীয় সরকার যেহেতু একেবারে গ্রাম পর্যন্ত এই স্থানীয় সরকার, তাদের ভাগ্য উন্নয়নের জন্য বা তাদেরকে তাদের কথা শোনার জন্য, তাদের বয়স অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের রোড ম্যাপটা কী, তাদের কাছে চাইতে হবে। তারা কি বলে শুনতে হবে, এবং তাদের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে একটা কমিটমেন্ট নিতে হবে। আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই কথাটা আমি 16 বছর আগে বলেছিলাম। কোনো এক পত্রিকায় লেখা হলো
যে উপদেষ্টা সাহেব বলেছেন যে মুচলেখা দিয়ে রাজনীতি করতে হবে। আমি কি মুচলেখা দেওয়ার কথা বললাম? আমি তো বললাম কমিটমেন্টের কথা। কার কাছে? জনগণের কাছে। আর উনি সুন্দর বিরাট করে একটা দিলেন, হেডলাইন দিলেন, খুব বহুল প্রচারিত এখন ওদের দৈনিক, তখন পাক্ষিক ছিল না সাপ্তাহিক ছিল, আমার ঠিক মনে নেই আর কি। বড় করে হেডলাইন, না 1 ইঞ্চি বড় বড় হেডলাইন, মুচলেখা দিয়ে রাজনীতি। মানে দেখেন তাহলে আমি কি বলবো, মানে জার্নালিজমের ভাষা আপনারা এটাকে কী বলেন আমি জানি না। তো তো এইগুলো আমাদের সচেতন থাকতে হবে যে তাহলে এই রাজনৈতিক দলের মাধ্যমেই তো নির্বাচন হচ্ছে, মানে দলগুলি নির্বাচন করছে, সংগঠনগুলি নির্বাচন করছেন, তারা আগামীতে 5 বছরের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করবেন। সুতরাং স্থানীয় সরকার শক্তিশালী হবে কি হবে না এটা নির্ভর করছে পার্লামেন্টের উপরে, রাজনৈতিক সংগঠনগুলির উপরে। তারা যদি চান হবে, যদি না চান পদে পদে বাধা বিপত্তি হবে। আর আমরা এই রুমে শত শত সেমিনার, ওয়ার্কশপ, ডায়ালগ, কোলোকিয়াম করে যাব, সেটা আমরা করে আসছি এতদিন ধরে। তাহলে আমাদের প্রয়োজন রাজনৈতিক দলের মধ্যেও, রাজনৈতিক সংগঠনগুলির মধ্যেও একটি আভ্যন্তরীণ আলোচনা, আভ্যন্তরীণ একটা সংস্কার, একটি গণতন্ত্রের চর্চা। সেটা আমরা বাইরে বিকশিত হবে, প্রতিফলিত হবে ধাপে ধাপে। সুতরাং এই নির্বাচন প্রক্রিয়াটাকে আরও সুষ্ঠু মানে আবার ব্যাক টু তার সক্রিয় জায়গায় নিয়ে যেতে হবে, সক্রিয় জায়গা থেকে আরও উন্নত একটা জায়গায় নিয়ে যেতে হবে, যেটার জন্য আমরা বিগত 15 বছরে তো আমরা নির্বাচন দেখেছি। এটা কি নির্বাচন ছিল? এক কথায় না। নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেখানে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে। সেটার দায়িত্ব একটা কমিশনকে দেওয়া হয়েছে এবং যোগ্য হাতেই দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদার সাহেব। তিনি জনগণকে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারে একাধিক ক্রমে ডিকেডস, যুগের পর যুগ ধরে পরিশ্রম করে যাচ্ছেন। এখন আগামীতে যে নির্বাচন প্রক্রিয়া আমাদের সামনে আসবে, অনেক হয়তো নতুনত্ব নিয়ে সেখানে আসবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারের ওপরেই এই দায়িত্ব বর্তাবে যে এই লোকাল গভর্নমেন্টকে কীভাবে স্ট্রং করা যায়। বিভিন্ন আইনের মধ্যে তাদের দায়িত্ব পালনের এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে। আমরা ভেতর থেকে দেখলাম যে সেই দায়িত্ব পালনে কে কতটা সজাগ বা সক্রিয়। আমরা দেখছি যে অ্যাট দি এন্ড অফ দি ডে, এই প্রথমে যেটা আছে যে পার্লামেন্টের একজন সদস্য তিনি স্থানীয় সরকার, ইউনিয়ন পর্যায়ের সদস্যের উপরেও খবরদারি করবেন। তো তাহলে স্থানীয় সরকারের সক্রিয়তা বা স্বাধীনতা কোথায় থাকবে? সে কীভাবে শক্তিশালী হবে? তার মাথার উপরে যদি সবসময় একটা খবরদারি থাকে, এবং সেই খবরদারিটা কী হবে, যে দলের প্রতিনিধি সেই খবরদারি তো স্বাভাবিকভাবেই সেই দলের ম্যান্ডেটের আঙ্গিকেই হবে। এবং যেটা মূল কথা হচ্ছে আমার ভোটার যেন ঠিক থাকে। আমার যদি তা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে সে আমার কথা শুনবে না। 1990 সালে যে উপজেলা পরিষদ বাতিল হলো, এর মূল কারণ হলো ভীতি, যে উপজেলা পরিষদের যদি একজন খুব সক্ষম উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে তো সে এমপি সাহেবের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। তাহলে তো এমপি সাহেব নমিনেশন পাবেন না, বা যিনি এমপি হতে চান তিনি নমিনেশন পাবেন না। সুতরাং উপজেলা পরিষদকে বাদ দাও, যাতে ওখানে কোনো লিডারশিপ গ্রো না করে। তো তাহলে দেখা যাচ্ছে যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই লোকাল গভর্নমেন্টগুলো সক্ষমতা অর্জন করতে পারছে না। আইনে তো দেওয়া আছে, কিন্তু আইন কার্যকরী হচ্ছে না। তার কারণ যে পদে পদে সেখানে বাধা আসে। আর আদতে গোড়ায় একটা কথা, ইউনিয়ন পরিষদের আমি মেম্বার সাহেব, আমি কি চাই? আমি কি আমার এলাকার উন্নয়ন করতে চাই, নাকি আমি শুধু ফাইলে সই করতে চাই? তো তাহলে গোড়াতে গিয়ে আমাদেরকে এই সক্ষমতা অর্জন আইন দিয়ে হবে না, উইল দিয়ে হবে। উইল কার? ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার,
উপজেলা পরিষদের যিনি মেম্বার, জেলা পরিষদের যিনি মেম্বার বা নির্বাচিত প্রতিনিধি, তার উইল থাকতে হবে দ্যাট আই উইল অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি উইদিন দি ফ্রেম অফ ল ফর হোয়াট ডেলিভারি অফ পাবলিক সার্ভিস। আমার কাজ তো তাই। ইউনিয়ন পরিষদ কিসের জন্য আছে? স্থানীয় পর্যায়ে একটা স্বল্প পরিসরের মধ্যে তাকে এই পাবলিক সার্ভিসের ডেলিভারি দিতে হবে। সেটার জন্য দরকার সুশাসন। সুশাসনের দরকার তার পরিধির মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্স, সে যাতে সিদ্ধান্ত নিতে পারে, সেই সিদ্ধান্ত যাতে ঢাকার দিকে চেয়ে না নিতে হয় যে আগামীতে আমি কি নমিনেশন পাবো যদি আমি এখনও সঠিক সিদ্ধান্ত না নিই। তাহলে এই চেনটা ঠিক করার দায়িত্ব কার? জনগণের। আমরা যারা পাবলিক ওপিনিয়ন তৈরি করার জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি করে থাকি, এই যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তোলার জন্য আমরা ওয়ার্কশপ সেমিনার করে থাকি। এখানে আরেকটা বিষয় বলে আমি আমার কথা শেষ করব, যে ডিটেলসে অনেকগুলি আসছে, সেগুলি আলোচনার দরকার নেই। আমরা মূল কথাতে আমি চলে গেছি যে আমাকে নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে, দলীয় কন্ট্রোল ওভার দি ইউনিয়ন পরিষদ ইলেকশন, উপজেলা ইলেকশন, জেলা পর্যায়ের যে ইলেকশন হয় সেগুলি থেকে মুক্ত করতে হবে, তবে এটা সম্ভব হবে, জন আকাঙ্ক্ষা পূরণ হবে। আর একটা বিষয় যে সমস্ত আমরা কিন্তু একেবারে ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের কাছে একজন জনগণের যা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তার সেগুলি আলোচনা করলাম সামগ্রিকভাবে, কিন্তু এই আলোচনায় সবই কিন্তু দেখবেন ঢাকা কেন্দ্রিক। আজ পর্যন্ত আমার জানা মতে চট্টগ্রামে দি সেকেন্ড সিটি অফ দি কান্ট্রি এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। খুলনা তো অস্পৃশ্য। তো তাহলে বিকেন্দ্রীকরণ আমাদের ডায়ালগুলোতেও করতে হবে। এই আলোচনাটা আমি খুব খুশি হতাম যদি একটা প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদে হতো, যদি কাদা পাড়িয়ে যেতে হতো আমি খুব খুশি হতাম। তো তাহলে এই এসি রুমে বসে গ্রামের মানুষের প্রত্যাশা আলোচনা করাটা ওদের কাছে পৌঁছায় না। সুতরাং আমার একটা দাবি থাকবে অ্যাজ এ মেম্বার অফ সিভিল সোসাইটি, আমরা ঢাকা থেকে বেরিয়ে যাই। এরপরে সমস্ত সেমিনারগুলো আমরা কিছু চিটাগাং করি, কিছু খুলনায় করি, আগে ডিভিশনাল টাউনগুলিতে করি, সিটি কর্পোরেশনে করি, তাদেরকেও অন বোর্ড করি, উপজেলাতে চলে যায়। সবচেয়ে মানে ব্যাকওয়ার্ড উপজেলা হচ্ছে, আমি খবর নিয়ে জেনেছি, রংপুরের একটা নামটা আমি ভুলে যাচ্ছি এর মধ্যে, রংপুরের একটা উপজেলা। আপনারা নেক্সট মিটিং সেখানে করেন না, তাহলে আমরা বুঝবো যে না আমাদের আন্তরিকতা আছে। আমরা কিন্তু বলেছি আপনি আসার আগে হ্যাঁ, ভেরি করবো যে আমরা করবো ইনশাল্লাহ। হয়নি, এখন আরম্ভ করা যাক। তো নেক্সট মিটিং আপনার এই ইন্টারিম সরকার থাকতে থাকতেই করেন, আর আমি এই চেয়ারে থাকতে থাকতেই করেন, যাতে সেটাতে আমি অংশগ্রহণ করতে পারি একটা ইউনিয়ন পর্যায়ের কোনো একটা জায়গায়। অর্থাৎ বিকেন্দ্রীকরণ করতে হবে সবচেয়ে আগে আমার ঘরের মধ্যে। বলো না যে বিগিন অ্যাট ইউর হোম, তাহলে আমার এই ডায়লগটাও তো বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকায় এসি রুমে না থেকে আমাকে যেতে হবে মাঠের মধ্যে গরমে হাত পাখা দিয়ে পাখা খেতে গেলে। তো আসুন আমরা প্রথমে সেই বিকেন্দ্রীকরণ আরম্ভ করি, আমাদের কথাগুলো ওরা শুনুক। তো এটা তো ওদের দাবি। তো ওই জানলো না আমি কি আলোচনা করলাম, ইংরেজিতে ইংরেজি শব্দ, কঠিন কঠিন শব্দ ব্যবহার করলাম।